হ্যাঁ অথবা না। তুই যদি গডের এক্সিস্টেন্সে বিশ্বাস করিস তাহলে তুই আস্তিক, আর না করলে তুই নাস্তিক। বল কোনটা? আমার মনে হয় তুই খানিকটা ভাবিস যে হয়তো তিনি আছেন, আবার কখনো ভাবিস হয়তো নেই, এরকম একটা, তাই না? হ্যাঁ। কিন্তু আমি যার কথা বলছি ফ্রাঙ্ক জে টিপলার, ইনি বিশ্বাস করতেন না গডের এক্সিস্টেন্সে, ঠিক আছে? তো সেই মানুষ, তার বিষয় কি ছিল জানিস? পড়াশোনার বিষয় ছিল হচ্ছে গ্লোবাল জেনারেল রিলেটিভিটি। গ্লোবাল জেনারেল রিলেটিভিটি, জেনারেল রিলেটিভিটি এসছে 1915 সালে আইনস্টাইনের হাত দিয়ে, তোরা জানিস সবাই। আর গ্লোবাল জেনারেল রিলেটিভিটি কাজ কাম শুরু হচ্ছে 1980-র দশকে স্টিফেন হকিং আর রজার পেনরোজের হাত দিয়ে, বুঝলি? তো এই ফ্রাঙ্ক জে টিপলার হচ্ছে এই গ্লোবাল জেনারেল রিলেটিভিটির উপরে কাজ কাম করার যারা কাজ কাম করেন তার মধ্যে প্রথম দিকের একজন মানুষ। আমি যে বইটার নাম বললাম, দ্য ফিজিক্স অফ ইমর্টালিটি, ওখানে ওমেগা পয়েন্ট থিওরি দিয়ে উনি দেখিয়েছেন যে গডের এক্সিস্টেন্স আছে এবং এট দ্য এন্ড অফ দ্য টাইম রিজারেকশন হবে। মানে এই যারা মারা গেছে, মারা যাচ্ছে এবং আগামীতে মারা যাবে, তাদেরকে পুনরুত্থিত করা হবে। তোরা কিছু না পারলেও এই বইটা, তোদের তো এখন যন্ত্রপাতি আছে, এই আমার কথা বলা শেষ হলে তারপরে একটু সার্চ কর, দ্য ফিজিক্স অফ ইমর্টালিটি লিখলেই পেয়ে যাবি ফ্রাঙ্ক জে টিপলারের বই। তার শুধু ইন্ট্রোডাকশনটা পড়। আরাফাত, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তাহলে সৈকতের একটা কাজ দিয়েছি আগে, মনে আছে সৈকত? 18 বছর বয়স করতে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এই বইটা নাবিয়ে এর ইন্ট্রোডাকশন পড়বি। আচ্ছা। তো দেখবি, তো যারা এই বিশ্বাস রাখে যে আমাকে পুনরুত্থিত করা হবে এট দ্য এন্ড অফ দ্য টাইম, তারপর বিচার হবে। বিচার কে করবে বলতো? শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, না মুখ্যমন্ত্রী? কে সৈকত? কথা বলে না। কি বলবো? ও আচ্ছা, কি বলবি? অ্যাকচুয়ালি আমি যাকে এই সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা, মানে সবকিছুর কর্তা বলছি যাকে, তিনি এই বিচার করবেন। সেখানে কিন্তু আমাদের এই দেশের সুপ্রিম কোর্টের রায়ের মতো রায় হবে না সৈকত। অত্যন্ত দুঃখের কথা, মানে কি করে সম্ভব হয় কত রায় তোরা নিজে, তোদের দুর্ভাগ্য যে তোদের সময়ই কিছু রায় তোরা শুনেছিস, মানে দেশের বিচারের রায়। কি করে সম্ভব? সত্যি কথা, ওরকম বিচার হবে না সৈকত। এই পুরো জিনিস রেকর্ড হচ্ছে। তোরা তো ধর কোনো একটা শপিং মলে গেলি, কোনো একটা জায়গায় গেলি, সিসি ক্যামেরা দেখেছিস? হ্যাঁ স্যার। লেখা থাকে আবার যে তুমি কিন্তু এই ক্যামেরার কি বলে আওতায় আছো, তার মানে তুই সজাগ হয়ে যাস। কি বলি, খুব সহজে এই পুরো তোকে পুরোপুরি অবজার্ভ করার মতো ক্যামেরা আছে। পুরোপুরি পুরোপুরি মানে কি জানিস? তোর বাইরে শুধু না, তোর অন্তরে, অন্তঃস্থলের খবরও সুন্দরভাবে রেকর্ড করার মেশিন আছে সৈকত। তো তার সম্পূর্ণ আমাদের কোনো দেশের কোনো মানুষের বিচারের কথা বলছি না, বিচার তো আমাদের হাতে তৈরি করা, নিয়মের উপরে বিচার। সুন্দরভাবে বিচার হবে। বিচারে ভালো হলে তোমার ভালো ফল, আর খারাপ হলে তার অত্যন্ত খারাপ ফল আছে। এই বিশ্বাস যাদের আছে ঠিকঠাক,
সেই মানুষ একটা গর্তের মধ্যে গিয়েও অন্যায় করতে পারবে না। মানে আমরা তো অন্যায় করি, একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিলে আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না, তাই না? বাবা মা নেই, আমি এখন খেলা করছি, গেম খেলছি বসে বসে, কারণ গেম খেলা দেখলে বাবা বকবে, বাবা দেখতে পাচ্ছে না দরজা বন্ধ থাকলে। কিন্তু আমি যার কথা বলছি অস্মিতা, তার জন্য এইসব দরজা জানালা 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল কোন একটা স্পেসকে আমি আটকে দিলাম, কিচ্ছু যায় আসে না তার কাছে, তার ডাইমেনশনের কথা বলা যাবে না। বল, আমি যতটুকু বললাম এর বিপক্ষে কথা বল কেউ একজন, বল তাড়াতাড়ি বল। ওদের ওই বিশ্বাসগুলো নেই বলেই ওরা যা খুশি অন্যায় করছে, বুঝলি? এই 50 কোটি 51 কোটি এগুলো একটা নাম্বার, ওই একজন একটা অন্যায় করেছে, এটা একজন। যাদের এই বিশ্বাসটা সঠিক নেই তারা অনেক অন্যায় করতে পারে। আবার অন্যদিকে একটা কথা বলি, অনেক সৎ মানুষ আছেন যাদের কোনো এক্সিস্টেন্সে বিশ্বাস নেই, এমন সৎ মানুষ অবশ্যই আছে, আমি নিজে দেখেছি, আমি নিজে। তো সেটা আলাদা কথা, কিন্তু পূর্ণ সৎ মানুষ হতে গেলে ওই বিশ্বাসটা তোকে থাকতে হবে। এই সততা মানে শুধু অর্থনৈতিক সততার কথা আমি বলছি না, আর্থিকভাবে সৎ অনেকে, যে সে লোকের পয়সা মারে না, ওয়াদা ক্লাব করে না, মানে ওয়াদা মানে বুঝতে পারছিস, সে যদি কারুর কথা দেয় সে কথা রাখে। এমন অনেক মানুষ আছে যাদের সৃষ্টিকর্তা বিশ্বাস নেই, যাদের ওসব বিশ্বাস নেই, তারপরেও ওরকম আছে। আবার অনেক অনেক মানুষ আছে যারা উপরে উপরে দেখায় যে আমি বিশ্বাস করি, তার চলাফেরা পোশাক আশাক এটা সেটা প্রকাশ করে সেখান দিয়ে যে আমি বিশ্বাসী, কিন্তু চরম চোর সৈকত। এরকম মানুষ দেখেছিস? আমি দেখেছি। স্যার আমিও দেখেছি। হ্যাঁ, অনুষ্কাও দেখেছে। তো ব্যাপারটা এই দেখে অনুষ্কা ভাবা কোনো কারণ নেই যে ও মানুষটা বিশ্বাসী, ওটা হচ্ছে নামাবলী গায়ে দিয়ে ঘুরছে আর কি, শয়তান, বড় শয়তান। ঠিক স্যার। তো ব্যাপারটা ওরকম না, বিশ্বাসটা হতে হবে ভিতর থেকে, ওই বিশ্বাসটা হতে হবে তার মধ্যে লজিক থাকবে, সেই জায়গা থেকে না হলে হয় না, ওর অত সুবিধা না। তো ওই মানুষ না তৈরি হলে কোনোদিন দেশ মানুষ ভালো হবে না, ঠিক হবে না। এদের তো সব কোনো কিছু নেই, কোনো কিছু নেই, আর এই ভয়টা আসবে কোথা থেকে? পড়াশোনা কর, নাহলে হবে না, বুঝলি? পড়াশোনা কর। ঠিক আছে ছাড়, আমি একটু পড়াই এবার। আমার না মনে হয় কষ্ট পাচ্ছে, আমার না। হ্যাঁ স্যার। কি হচ্ছে বল? কি হয়নি। স্যার একটা কথা বলবো? একটা বলবি, দুটো বল। স্যার বলছিলাম কি, যে আপনি যেগুলো বললেন এগুলো কি মানে সবাই বুঝবে, মানে সবার পক্ষে কি এগুলো বোঝা সম্ভব? দেখ, তোরা যতটুকু যেভাবে বুঝবি হয়তো আমি সেইভাবে একটু বলার চেষ্টা করছি। আমি যখন আবার একজন যে পড়াশোনা জানে না তার সঙ্গে কথা বলবো, তখন এভাবে বললে তো বুঝবে না, সবাই তো বুঝবে না। বোঝার পরেও মানাটা, দেখ কটা স্টেপ আছে। তোরা যে অঙ্ক করিস, অঙ্ক প্রথম একটা থিওরামের স্টেটমেন্ট পড়লি, তুই পড়লি আর তোর ছোট ভাইকে পড়ালি, সেও পড়তে জানে। তুই পড়ে যতটা বুঝবি, তোর ভাই কি পড়ে সেই সেন্টেন্সের হয়তো শব্দগুলোর মানে বুঝলো, কিন্তু তুই যেভাবে দেখতে পাবি সে কি সেইভাবে দেখতে পাবে, বুঝতে পারবে? বল। না 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 না। তাহলে পড়তে পারা আর বুঝতে পারার মধ্যে পার্থক্য আছে। এবার দেখ, তুই যতটা বুঝবি একই জিনিস পড়ে, তার থেকে আমি মনে হয় এই জিনিস নিয়ে আরো বেশি দিন আছি, আমি আরো ভালো দেখতে পাবো, আরো পরিষ্কার দেখতে পাবো তোর থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বুঝতে পারা, তুই খানিকটা বুঝলি, তার থেকে হয়তো আমি একটু বেশি বুঝলাম, আমার থেকে আরেকজন আর একটু বেশি বুঝবে। এই বুঝতে পারা
পরে এবার ওইটাকে মানা, মানার পর ওটাকে কাজে লাগানো, বাস্তব জীবনে অ্যাপ্লাই করা। প্রত্যেকটা স্টেপের মধ্যে কিছুটা কিছুটা করে ফাঁক আছে। দেখ, একটা জিনিস আমি জানি ঠিক, আর আমি সেটাকে মানি যে হ্যাঁ ওটা ঠিক, আর ওটাকে আমি কাজে লাগাই। বলতো আমি জানি অনেক কিছুটা ঠিক, মিথ্যা বলা মহাপাপ, অত্যন্ত খারাপ, আমার জন্য খারাপ। বল, কে জানে না? অনুষ্কা, তুই জানিস না মিথ্যা বলা অত্যন্ত হ্যাঁ খারাপ? স্যার, তারপরে হ্যাঁ স্যার, কিছু মানুষ এই একটা ছোট্ট জিনিস মানতে পারে। বল, হ্যাঁ স্যার, মানে মানুষকে ঠকানো, বুঝতে হ্যাঁ মানুষকে ঠকানো কত খারাপ, হুম, কে জানে না? সবাই জানে। তো যে ঠকায় সে নিজেও খুব ভালো করে জানে। তাহলে তারপরে এই যে জানা আর মানা, এর মধ্যে পার্থক্য, কোনো গ্যাপ আছে না, না নাই? কি মনে হয়? আছে আছে। তো জানলেই হবে না, এই মানতে শিখতে হবে, এর জন্য প্র্যাকটিস করতে হবে। আমাদের মন, আমরা এমন ভাবে তৈরি, আমরা সবসময় নেগেটিভ দিকে আমাদের টানটা বেশি। নামতে সময় লাগে না, আমি তোকে বলেছি এর আগেও। ধর একটা বিল্ডিং এর 5 তলা থেকে নিচে নামতে হবে, বল নামার জন্য কত সময় লাগবে? ছাদের উপর থেকে ঠেলে ফেলে দিলে তো নিচে পড়ে যাবে, তাই অনুষ্কা? হ্যাঁ স্যার। কিন্তু বলতো নিচে থেকে 5 তলায় তুলতে হবে, যে উপর থেকে ফেলে নামিয়ে দিল বা সে নিচে লাফ মারলো, তার পতন হলো, নিচে পড়লো, ও যদি নিচে দাঁড়িয়ে 5 তলার ছাদে উঠতে চায়, উঠতে পারবে ওইভাবে? হ্যাঁ। সম্ভব নয়। কিন্তু নামাটা অত্যন্ত সহজ, ওঠাটা মোটেই নয়। ওঠার জন্য তোকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, খরচ করতে হবে, বিভিন্ন জিনিস, শুধু টাকা পয়সা নয়, অনেক কিছুই করে তোকে উঠতে হবে। খেয়াল রাখতে হবে, এমনি এমনি হবে না কিছু, এর জন্য পরিশ্রম করতে হবে, জানার জন্য মেহনত করতে হবে, এর জন্য সময় দিতে হবে, চিন্তা, ওই চিন্তনের মধ্যে থাকতে হবে, তাহলে হবে। কিন্তু আমরা তো তা করি না, আমরা যেটা সহজে পাবো সেটাকে অ্যাকসেপ্ট করবো। ঠিক আছে, ছাড়। স্যার, ওই আপনি একটা কথা বললেন না যে প্রথমে কোনো জিনিস জানা, তারপরে মানা, আর সেটাকে কাজে লাগানো। হুম। স্যার, অনেক সময় কি হয় যে কোনো জিনিস হয়তো জানি মানি, কিন্তু কাজে লাগাতে সময় মানে কাজে লাগাতে আর পারি না, মানে ঠিকঠাক সেটা আর কাজে লাগাতে পারি না। এই কাজে লাগানোর জন্য দেখ, কি বলি, সাইকোলজি পড়তে হবে আর কি। ওয়াসিমা, তুই না একটু মাইকটা বন্ধ কর, হ্যাঁ মনে হচ্ছে আওয়াজ আসছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই কাজে লাগানো তখনই হবে কি জানিস? আচ্ছা তুই বল, তুই জানিস যে পড়া উচিত, হ্যাঁ না উচিত হ্যাঁ না স্যার, কি? জানি। জানিস, কিন্তু সবসময় তো পড়া হয় না। পড়তে বসে হয়তো না একটু স্যার। হ্যাঁ একটু আঁকতে যার শখ, সে পড়া বাদ দিয়ে একটু আঁকছে, যার খেলার একটু শখ বেশি সে খেলছে। কিন্তু বলতো, যদি যাকে তুই ভয় পাস, সেরকম কেউ একটা মানুষ যদি সামনে বসে থাকে, হ্যাঁ ছড়ি নিয়ে, তখন কি তোর ওই খেলার কথা মনে হবে, আঁকার কথা মনে হবে? মনে হলেও তুই না। আঁকতে পারবি না। মনে হবে একটু আঁকি, না ভালো লাগছে না, একটু আঁকি একটু আঁকি, তারপরেও তোর ওই ভয়ে তুই আঁকতে পারবি না। তোকে পড়তে হবে, না পড়লে তোর পেটানো হবে, একদম ছড়ি নিয়ে বসে আছে কেউ। বুঝতে পারলি না? যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তুই ওই অন্যায়টা তুই যদি মানতে পারছিস না, যেটা বলছিস না, মানে যেটা তুই অ্যাপ্লাই করতে পারছিস না, তুই তো দেখতে পাচ্ছিস না তোর সামনে কেউ আছে ছড়ি নিয়ে বসে, তোর বিচার হবে, যেটা আমি বলছিলাম যে তোর সঠিক বিচার হবে। তুই যদি অন্যায় করিস, তুই যদি মানছিস না যে আমি একটা কথা দিয়েছি, কথা রাখতে হবে, এই না রাখলে আমাকে পেটানো হবে,
এইটা তুই যদি ভিতরতে দেখতে পেতি যে হ্যাঁ আমাকে দেখছেন এবং আমার এর বিচার হবেই, আজকে নয় 2 দিন পরে, তাহলে তুই বল, তুই ওই ভয়ে তুই তখন মানতে বাধ্য হতিস, ওইটা অ্যাপ্লাই করতে পারতিস তুই। আমার কথা মনে হয় বুঝতে পারছিস না? স্যার বল। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে এখন বিপদ হচ্ছে ঠিকই, একটা, এইভাবে তো ভেবে দেখিনি। হ্যাঁ এবার বিপদটা একটা, সেটা হচ্ছে তুই একটা কথা বলবি, অনেকে এটা বলে, সেটা হচ্ছে যে আমি তো দেখলাম যে আমার বাবা বসে আছে ছড়ি নিয়ে, তাই আমি পড়ছি, আমি আঁকছি না ভয়ে, কিন্তু আমি তো এমনি দেখতে পাচ্ছি না, ঘরের দরজা বন্ধ করা, আমার ভিতরে কেউ নেই, বাবা মা সব বাইরে, আমি ভালো করে দেখে নিয়েছি বাবা মা বাইরে আছে, তা আমি ঘরের মধ্যে বসে খেললে অসুবিধার কোথায়, তাই না? তখন তার দেখতে পাচ্ছে না, ঝামেলা নেই, আমি বলে দেবো যে আমি খেলছিলাম না, বাবা তো বুঝবে না আমি মিথ্যা বললাম কি সত্যি বললাম। আমার কথা বুঝলি না? কিন্তু আমি যার কথা হ্যাঁ বলছি, স্যার। তোরা যদি সত্যি কথা বলতে আরেকটুখানি বড় হ, তোর যদি ডাইমেনশনটা ভালো করে বুঝিস, তাহলে দেখতে পাবি তোদের এই চারটে, এই যে আমরা যে 3 ডাইমেনশনাল স্পেসের মানুষ, আমাদের অ্যাকচুয়ালি 3টে ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার দিক, 3টে, তাই না? এই 3টে দিক বন্ধ থাকলে এই বাইরে থেকে আর কেউ ঢুকতেও পারবে না, আর আমিও বাইরে যেতে পারবো না। কিন্তু ভাব, যদি চতুর্মাত্রিক স্থানের কথা ভাবিস, 4 ডাইমেনশন স্পেসের কথা, তাহলে কিন্তু আমাদের সেই ডাইমেনশন স্পেস থেকে ওই ঘরের মধ্যে বসে থাকা মানুষটাকে খুব সহজেই বাইরে নিয়ে যাওয়া সম্ভব, কোনো দেয়াল টাচ না করে। আমি তোদের মনে হয় কোনো সময় বলে থাকতে পারি, শুনেছিস কথাটা? কি আবার বলবো একবার? খুব অন্যরকম মনে হবে কথাটা। হ্যাঁ স্যার বলুন। বলছি সৈকত, তুই যে ঘরে বসে আছিস, যদি ঘরের মধ্যেই থাকিস, তা ঘরের ধর, এই যে আমি একটু দাগ টানি, দেখ এই একটা দিক, এই একটা দিক, আর উচ্চতার দিক, মানে তো ছাদ আর মেঝে, ওই দিকটা, এই 3টে দিকে যদি ধর, এদিকে দেয়াল, এদিকে দেয়াল, এদিকে দেয়াল, এদিকে দেয়াল, হ্যাঁ, আর উপর নিচে দেয়াল, এই 6টা দেয়াল দিয়ে আটকে দেওয়া হয়, তাহলে বল তুই কি এই ঘরে বাইরে যেতে পারবি? না স্যার। তুই কি কল্পনাও করতে পারবি এই কোনো দেয়াল না ভেঙে বাইরে যাওয়ার কথা ভাবতে? না না। আচ্ছা তুই এবারে বল, এদিকে তাকা, শোন, 1854 সাল, আমার মনে হলে গায়ে মানে একটা শিহরণ জাগে। 1854 10 সেপ্টেম্বর, জানিস তারিখটা? মনে হয় জানিস না। 10 সেপ্টেম্বর। তোরা একজন ম্যাথমেটিশিয়ানের নাম শুনবি, রিম্যান, তোরা নিশ্চয়ই গাউজের নাম শুনেছিস। হ্যাঁ স্যার, হচ্ছেন- রিমানের নাম হ্যাঁ। শুনছি। রিম্যানের নামও শুনেছিস। গাউজ হচ্ছেন রিম্যানের টিচার। এই 1854 10 সেপ্টেম্বর রিম্যান প্রথম ম্যাথমেটিক্যালি দেখিয়েছিলেন যে হাইয়ার ডাইমেনশনাল স্পেসের অস্তিত্ব আছে। কথা মনে হয় বুঝলি না? হাইয়ার ডাইমেনশনাল স্পেস, আমি আইনস্টাইনের 3টে স্পেসের 3টে কোঅর্ডিনেট আর টাইম নিয়ে 4 ডাইমেনশনের কথা বলছি না, শুধু স্পেসই, শুধু 3টে নয়, এই এই তোরা জানিস একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, তাই না? এক্স ওয়াই জেড জানিস 3 ডাইমেনশনাল স্পেসে। আমি স্পেসেরই কথা বলছি, সেখানে শুধু এক্স ওয়াই জেড নয়, এরকম এক্স ওয়াই জেড ডাব্লিউ ইউভি, 6টা ডাইমেনশন হতে পারে, আরো আরো হায়ার ডাইমেনশন স্পেসের অস্তিত্ব আছে। আর মজার কথা হচ্ছে, আমাদের সব থেকে বড় ঝামেলা যে আমি যেটা বুঝতে পারছি না, আমার কাছে সেটা মনে হয় যেন নেই, অসম্ভব, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু ব্যাপারটা ওরকম নয়। আমরা হচ্ছি 3 ডাইমেনশনাল, তাই আমাদের কাছে 3টে মাত্রা, এই যে আমি যে এই দিকে একটা দেয়াল, এই দিকে একটা দেয়াল, এই একটা মাত্রা, এই একটা দুটো, আর উপর আর নিচ, ওটা আমি আর রাখছি না, এই 3টে মাত্রা আমি জানি। একটা জিনিস বলতো, যদি একমাত্রিক 1 ডাইমেনশনাল জীব থাকে, তাহলে তোরা যে 1 ডাইমেনশনাল স্পেসে R1 এ অ্যানালিসিস করছিস না, এই কত ডাইমেনশনাল স্পেস অ্যানালিসিস করছিস? 1 ডাইমেনশনাল 1 ডাইমেনশন। হ্যাঁ স্যার। তো এই 1 ডাইমেনশনাল স্পেসে যারা আছে, মানে রিয়েল নাম্বার, তারা তো এই লাইনের উপরে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ।
এখানে কি কোনো নাম্বার আছে আমার R1 যদি বলি এইটা সেই আর, তাহলে এখানকার কেউ কিন্তু নেই, এরা নেই, যারা আছে এখানে। আর যদি ওয়ান ডাইমেনশনাল স্পেসের কোনো জীবের কথা ভাবিস, যদি এই শব্দটা ভালো করে মাথায় রাখতে হবে, যদি ওয়ান ডাইমেনশনাল জীব থাকে তাহলে তারা শুধু এই দিকে যেতে পারবে আর এই দিকে আসতে পারবে, তাই না? তারা কি এই দিকে যেতে পারবে? তার না। কি বোধে চেতনায় এই দিক সম্পর্কে কিছু থাকবে? না। না। এদিক সম্পর্কে কিছু থাকবে না। না। উপর নিচ বলে কিছু নেই, তাদের শুধু এই দিক। তাই আমি যখন তোদের পড়িয়েছিলাম নেবারহুড, তখন বলেছিলাম যে এর এই দিকে একটা পয়েন্ট নেব সি আর এই দিকে একটা ডি, এই সি ডি ওপেন ইন্টারভালকে বলবো এর একটা নেবারহুড। ওপেন ইন্টারভাল মানে এই সির বড় আর ডি এর ছোট যত লোক আছে, যত রিয়াল নাম্বার, তার কালেকশন হচ্ছে এর একটা নেবারহুড। মনে পড়ছে সৈকত? হ্যাঁ স্যার। আমি কি বলেছিলাম যে এখানকার একটা পয়েন্ট, এদিকে তাকা, এই পয়েন্টটা ওর প্রতিবেশী, এই পয়েন্টটা হ্যাঁ। বলেছিলাম এই পয়েন্টটা ওর প্রতিবেশী। না 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 বলেন। না, এর প্রতিবেশী কারা? না এর উপরে আছে, এই যে এর উপরে আছে। এবার প্রতিবেশী বেশি হতে পারে, এরা সবাই ওর প্রতিবেশী হতে পারে, কিন্তু এখানের কেউ এরকম কোন লোক এর প্রতিবেশী হতেই পারে না, ওর কল্পনাতেই নেই। এইবার আমি ওয়ান ডাইমেনশন থেকে যদি টু ডাইমেনশনে যাই, তখন কেমন হবে শুন। টু ডাইমেনশনাল স্পেস মানে তোদের মোবাইলের ওই পর্দাটার উপরটা, এখানে বল, তাহলে এই টু ডাইমেনশনাল স্পেসে এখানে একটা লোক আছে। না বুঝলে কথা বলিস, আমি তো গল্প করছি। এই গল্পগুলো অনেক ভালো অঙ্ক, বুঝলি? তোরা এটা বুঝতে পারবি না, তোরা ভাববি গল্পই হচ্ছে। ভালো, এই এর নাম হচ্ছে, এটা কি হচ্ছে, এক্স কমা ওয়াই। বল এর প্রতিবেশী কারা? বল এর নেবারহুড মানে কি শুধু এর মধ্যে এরা? না। এর প্রতিবেশী কারা? কারা হবে বলতো? এর প্রতিবেশী তো এখানে চারিদিকে আছে, কি রে? তার মধ্যে এবার এর হ্যাঁ হ্যাঁ প্রতিবেশী বলতে এর একটা অঞ্চল নিয়ে, ধর আমি ডেল্টা রেডিয়াসের একটা সার্কেল নিলাম, এর মধ্যে যারা থাকবে সবাই ওর প্রতিবেশী, ডেল্টা নেবারহুড। কথা বুঝলি না? ওয়ান ডাইমেনশনে শুধু এর এই দিক আর এই দিকের মধ্যে পয়েন্ট, আমরা যদি ডেল্টা নেবারহুড বলি এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা ওপেন ইন্টারভাল। টু ডাইমেনশনে এই পয়েন্টটাকে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের একটা সার্কেল, তার মধ্যে যারা আছে সবাই ওর প্রতিবেশী। এই টু ডাইমেনশনে শুধু নেবারহুডটা সার্কুলার নয়, অন্যভাবেও আমরা ডিফাইন করি, কিন্তু সে বেশি দরকার নেই। তো কথা বুঝেছিস? হ্যাঁ। এইবার যদি আমি থ্রি ডাইমেনশনে যাই, থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্ট, তার কোঅর্ডিনেট মনে কর এ কমা বি কমা সি, এর প্রতিবেশী মানে কেমন? আবার ডেল্টা রেডিয়াসের একটা স্ফিয়ার, এর মধ্যে যত পয়েন্ট সবাই ওর প্রতিবেশী, তাই না? হ্যাঁ। এইবারে ভাব এই টু ডাইমেনশন স্পেসের ক্ষেত্রে উপরের দিকে ধর এই যে লোকটা যার নাম আমি এক্স কমা ওয়াই বললাম, টু ডাইমেনশন স্পেসের একজন মানুষ, তাহলে এর উপরের দিক বা নিচের দিক সম্পর্কে কোনো জ্ঞান আছে? না। নেই। ওর শুধু এই প্লেনের সম্পর্কে জ্ঞান আছে, এখানে লোক এখানে লোক এই সব জায়গায় লোক, হ্যাঁ। ওর কাছে জ্ঞান বলতে এতটুকু। ওয়ান ডাইমেনশনাল স্পেসে এই দিক সম্পর্কে জ্ঞান নেই, উপর নিচ জ্ঞান নেই, শুধু এই লাইনের উপরের লোক সম্পর্কেও জানে যে এই বরাবর যাওয়া যেতে পারে, এই বরাবর যাওয়া যেতে পারে, কিন্তু এই দিক বা এদিক সম্পর্কে কোনো জ্ঞান নেই। থ্রি ডাইমেনশনাল হলে আমরা পুরো একটা স্ফিয়ার দেখতে পাচ্ছি, অথবা ধর আমি এটাকে অন্যভাবে বলতে পারতাম, তোরা ঘর দেখলে বেশি ভালো লাগবে, আমরা টু ডাইমেনশনাল স্পেসের নেবারহুডটাকে সার্কুলার না করে আমরা স্কোয়ার নেবারহুডের কথা বলতে পারি। এই যে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি মাইনাস ডেল্টা বি প্লাস ডেল্টা, মনে করে এইটা হচ্ছে এ কমা বি, এর মধ্যে যারা সেই হচ্ছে ওর প্রতিবেশী। এর ক্ষেত্রে তাহলে কেমন হবে বলতো, একটা ঘর থ্রি ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে তুই যে ঘরে আছিস, একটা প্যারালেলোপিপেড বা একটা কিউব, তার মধ্যে যত লোক তারা হচ্ছে ওর প্রতিবেশী। আমি এটা বলতে চাইছিলাম, এবার ভালো করে ধর টু ডাইমেনশনাল স্পেসের একটা লোক, তার নাম হচ্ছে কি নাম, এ কমা বি।
এই পয়েন্টটা বলতো, আমি যদি একটা চক দিয়ে, এগুলো বই টই পড়ে পাবি না তোরা, এখন পাবি না, আমি লিখে দিতে পারি তোকে। শোন ভালো করে, এই চক দিয়ে যদি আমরা দাগ দিয়ে দিই, দিয়ে যদি এই লোকটাকে বলি এই ঘরের বাইরে এখানে আসতে হবে তোমাকে, কোনো দেয়াল টাচ না করে, বল এ কি এখানে আসতে পারবে? কি করে আসবে বল? না, 2 ডাইমেনশনাল লোক আসতে পারবে। কেন আসতে পারবে না? কারণ স্যার এ তো ওপর থেকে বা নিচ থেকে যেতে পারবে না, 2 ডাইমেনশনাল হ্যাঁ, তো। ওর শুধু যেতে পারবে না তাই নয়, কথাটা এতটুকু বললে সম্পূর্ণ হবে না। এই লোকটার উপর বা নিচ দিক সম্পর্কে কোনো কোনো অস্তিত্ব নেই। ধারণাই নেই। হ্যাঁ। ওর কাছে উপরের দিক বলে কিছু নেই, ওর চিন্তনে, ওর মননে কোনো জায়গাতে নেই। বল এই কথাটা বুঝতে পারছিস কিনা? যেতে পারবে হ্যাঁ না স্যার। আলাদা কথা, হ্যাঁ। ওর ধারণায় আছে উপর দিক নিচের দিক? না। এইবারে মানে সে ভাবতেই পারবে না। সে ভাবতেই পারবে না, ওর কাছে নেই, ওর কাছে নেই। হ্যাঁ। নেই বলতে আমরা যা বুঝি, ওর কাছে নেই ও দিক, ওর কল্পনায় নেই, অসম্ভব ওর কাছে ব্যাপারটা, তাই না? আচ্ছা এবার বলতো একটা কথা, একে তোদের যদি বলি যে একে এই জায়গায় আনতে হবে, এই দেয়ালগুলো না টাচ করে, তোরা কি আনতে পারবি এই পয়েন্টটাকে এখানে কোনো দেয়ালে না টাচ করে? তোরা তোদের বোধ দিয়ে হ্যাঁ বল হ্যাঁ, আনতে পারবো স্যার। কি হ্যাঁ করে স্যার, বলতো? পারবো। শুধু ওপর সামান্য, থেকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ সামান্য উপর দিক থেকে তুলে নিয়ে আসবি, হ্যাঁ। একটা দেয়াল লাফিয়ে তুই চলে যেতে পারিস, আর তুই একটু উঁচু করে আনতে পারবি না? তাহলে তোর কাছে কি মনে হবে? তোর কাছে খুব হাস্যস্কর মনে হবে না যে এই উপরের দিকগুলো একটা দিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ এইটুকু ও বোঝে না, সামান্য একটুখানি একটা লাইন, এইটা জাস্ট একটুখানি টপকে আসতে হবে, একটু উঁচু হয়ে আসতে হবে। তোর কাছে কি মনে হবে? ওকে খুব বোকা, মানে একটা অসম্ভব রকমের আদা মনে হবে না? এ কি কথা বুঝতে পারছে না। ধর তোকে একটা গন্ডি দেওয়া হলো, গন্ডি জানিস, এই সীতার গন্ডির কথা মনে আছে? আচ্ছা তা ছাড়, ওসব হ্যাঁ জায়গায় স্যার। হ্যাঁ স্যার, মনে আছে। আচ্ছা, তোকে একটা গন্ডি দিয়ে বলা হলো, দাগ দিয়ে দেওয়া হলো ওরকম, দিয়ে বলা হলো অস্মিতা এই দাগের বাইরে যেতে হবে, তুই কি যেতে পারবি? তুই বল, এই গন্ডি পার হতে পারবি? হ্যাঁ হ্যাঁ স্যার, লাফিয়ে চলে গেলেই হয়ে যাবে। লাফিয়ে চলে যাবো পাটা উঁচু করেই, মানে তোর উপর দিক সম্পর্কে জ্ঞান আছে হ্যাঁ। তাই ওইটা উপর দিক দিয়ে যাবি। কিন্তু এই 2 ডাইমেনশনাল হ্যাঁ। স্পেসে যারা, তাদের এই উপর দিক নিচের দিক বলে কোনো ধারণাই নেই, কোনো জ্ঞান নেই, তার কাছে নেই। এইবারে আয়, 2 ডাইমেনশন থেকে আমি এবার 3 ডাইমেনশনে যাই, খুব ভালো করে শুন। তোদের কাউকে একটা, তুই যে ঘরে বসে আছিস এখন, ওই ঘরের মেঝে, ছাদ, মানে এটা হচ্ছে উপর নিচ, আর দুই দিকে 4টে দেয়াল, 6টা দেয়াল দিয়ে আটকানো হলো। একে যেমন 4টে দেয়াল লেগেছিল তাই না 2 ডাইমেনশনে, 1টা 2টো 3টে 4টে, তোর ক্ষেত্রে উপর আর নিচ লাগবে আর একটা। এই 6টা দেয়াল দিয়ে আটকে যদি বলা হয় যে এই ঘরের বাইরে যেতে হবে কোনো দেয়াল না টাচ করে, বল কোনোভাবে সম্ভব? একটু ভেবে বল। আমার কাছে সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। তোর ওই ঘরের মধ্যে আটকে দিয়ে যদি বলা হয় না বাইরে বেরোলে খাওয়া দাওয়া হবে না, ওর মধ্যে তাহলে কি হবে? তোর মানে কেঁদে কেটে রাস্তা পাবি না, যে কিভাবে বাইরে যাব, কিভাবে বাইরে যাব? ওই দেয়ালে গিয়ে টাচ, মনে হবে যে যদি মাথা দিয়ে, তোর কাছে কিছুই নেই, দেয়াল ভেঙে বাইরে বেরোতে হবে, দেয়াল ভাঙা ছাড়া কোনো চিন্তাই মাথায় আসবে। আচ্ছা এবার ভাবতো, যদি 4 ডাইমেনশনাল স্পেসের কোনো জীব থাকে, হ্যাঁ, তাহলে তোরা যেমন 2 ডাইমেনশনাল স্পেসের এই জীবকে নিয়ে হাসাহাসি করলি যে এখানে আসতে হবে একটুখানি এই দাগটা পার হয়ে, এটাইও ভাবতে পারছে না। এই উপর দিক আর নিচের দিক একটা ছিল, তোর কাছে একটা ডাইমেনশন ছিল, যে কারণে তুই পরিষ্কার দেখতে পাচ্ছিলি একটু ডিঙলি চলে আসবে। এই 3 ডাইমেনশন স্পেসে যে আমরা আমাদের বোধে, আমাদের চেতনায় এই 6টা দেয়াল দিয়ে আটকালে অন্য কোনো দিক আর ফাঁকা নেই আমার কাছে, তাই আমি বাইরে যাওয়ার চিন্তা করতেই পারছি না, আমার কাছে অসম্ভব। কিন্তু ভাবতো ঠিক
2D থেকে 3D তে যেমন ভাবা হচ্ছিল, 3D থেকে 4D তে কেমন হবে? 4 ডাইমেনশনাল স্পেসে জীব থাকলে তার কাছে আর একটা ওরকম দিক খোলা আছে না? হ্যাঁ না বল তাড়াতাড়ি করে। হ্যাঁ 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 আছে। এই যে হ্যাঁ বললি, কিন্তু তোর ভিতরে ভিতরে না একটা কাজ করছে না, যে ওটা অসম্ভব। কি করে আর একটা দিক তুই তাকিয়ে দেখ তো, ঘরে তাকিয়ে দেখ আর একটা দিক কোথায়? তুই যে হ্যাঁ বললি, এই অস্মিতা তুই তো হ্যাঁ বললি, কোথায় আর একটা দিক? হ্যাঁ কি হ্যাঁ? মানে স্যার আমাদের ভাবনাতে নেই, মানে আমাদের কাছে আমাদের সেই বোধটা নেই যে আমরা আরেকটা দিক সম্পর্কে ভাববো, কিন্তু হুম, 4 ডাইমেনশনাল জীব হলে তো সে ভাবতে পারবে। ভাবতে শুধু পারবে না, তার কাছে এটা খুব ক্লিয়ার, পরিষ্কার একদম। যেমন তোর কাছে এটা পরিষ্কার যে একটুখানি উপর দিকে হ্যাঁ উঠতে মানে হবে, উঠেই তো হ্যাঁ দেখা যাবে। তাহলে ভাব, স্যার 4 ডাইমেনশনাল হলে ওটা তো ঘর হবে না, অন্য কিছু হবে। হ্যাঁ মানে ঘরের অন্য মধ্যে কিছু হবে। 6টা তল থাকবে না। হ্যাঁ 6টা নয়, সেখানে এখানে যেমন এই যে 4টে, তোদের কাছে হ্যাঁ আর একটা উপর নিচ আছে, তার কাছে ওরকম আরেকটা দিক থাকবে, হ্যাঁ একটা ডাইমেনশন থাকবে। তাহলে আমি এটা বলতে চাইছি, সেটা হচ্ছে এই স্যার 4 ডাইমেনশন স্পেসের জীবের কাছে তোকে ওই ঘর থেকে বার করার জন্য কি তার কি কষ্ট করতে হবে? ওই দিক দিয়ে জাস্ট ধরে বার করে দেবে তোকে। হ্যাঁ যেমন তুই একে একটু উঁচু করে এখানে নিয়ে আসছিলি, ঠিক তেমনি তোকে ওরকম একটা দিক থেকে বার করে দেবে, কোনো দেয়ালে টাচ হবে না। এটা ভাবতো দেখে একটু বসে, কেমন মনে হচ্ছে ব্যাপারটা? স্যার এটা হতে পারে, কিন্তু স্যার মানে আমরা কিভাবে বিশ্বাসটা কিভাবে করবো এটাকে? হ্যাঁ বিশ্বাস করবি কি করে? দাঁড়া একটু ফোন করে নি। হ্যাঁ বল, এবার বল কি ভাবলি, ব্যাপারটা কেমন মনে হচ্ছে? এই আমার কথা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার আমার মনে হচ্ছে বাস্তবে এরকম কোনো জিনিসই নেই যার কাছে মানে 3টে দিক নেই, অথবা 3টের বেশি দিক আছে এরকম। তোর কাছে তো মনে হবেই রে কচি। তাহলে তোকে তুই যদি এইটা দেখাতে পারি যে হায়ার ডাইমেনশন স্পেসের অস্তিত্ব নেই, তাহলে তোর কথা ঠিক হবে, তাই না আরাফাত? হ্যাঁ স্যার। তোর মনে হওয়াটা ভালো, মনে তো মানুষের হবেই, মনে হলে আর কি করা যায়। কিন্তু তোকে তাহলে ডিসপ্রুভ করতে হবে একটা জিনিস, যেটা বলছিলাম 1854 সালে 10 সেপ্টেম্বর রিম্যান দেখিয়েছিলেন যে হায়ার ডাইমেনশনাল স্পেসের অস্তিত্ব আছে। এবং তোর আর একটা কথা বলি, তার হাত দিয়ে মেট্রিক টেন্সর বলে একটা জিনিস, টেন্সর ক্যালকুলাস, দুরন্ত সুন্দর এক ক্যালকুলাস, তোরা পড়িসনি এখন, পড়া কবে হবে আমি জানিও না। টেন্সর ক্যালকুলাস, এই টেন্সর ক্যালকুলাস হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের ঠাকুরদা আর কি, বুঝলি, দুরন্ত জিনিস। এই টেন্সর শুধু না, মেট্রিক টেন্সর বলে একটা জিনিস, যেটা 1900 সালের আগে এসছে, অনেক আগে, মানে 1900-এর দশকে এসছে অ্যাকচুয়ালি। মেট্রিক টেন্সর না আসলে আইনস্টাইনের ঠাকুরদার ক্ষমতা ছিল না রিলেটিভিটি নিয়ে কাজ কাম করে। তুই যদি হায়ার ডাইমেনশনাল স্পেসের অস্তিত্ব নেই এটা যদি প্রমাণ করতে পারিস, তাহলে আগের ওই জিনিসগুলো সব মিথ্যা হয়ে যাবে, বুঝলি আরাফাত? হ্যাঁ স্যার। তো ভালো, তুই এটা নিয়ে কাজ শুরু কর যে হায়ার ডাইমেনশনাল স্পেসের অস্তিত্ব নেই। মানে তোর যেটা মনে হচ্ছে এতটুকুই, আমরা তো এটা নিয়ে বেঁচে আছি যে না দেখে বিশ্বাস করব না, তাই না? না বুঝে, এই বোঝাটার যে আমাদের একটা লিমিটেশন আছে,
কিন্তু তার মানে এই নয় যে যে যা বললো সব বিশ্বাস করে নিলাম, এই গাছটা হচ্ছে ভগবান, এই মোবাইলটা ভগবান, বুঝলি না? এই সৈকত, এর হ্যাঁ কনভার্সটা স্যার। না যে যে যা বললো বিশ্বাস করে নিলাম, না আমি বুঝতে পারছি না তার মানে যে সত্যি না, তার মানে যা বলছে লোকে সব সত্যি, এরকম নয় ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এইটা সত্যি যে আমি সব বুঝবো না, আমার বোঝার একটা লিমিটেশন। তোরা কি একজনের নাম শুনেছিস, খুব বড় ম্যাথমেটিশিয়ান ফিলোসফার, গোডেল, নাম শুনেছিস? এই আরাফাত? না স্যার। না হ্যাঁ, স্যার, তাহলে শুনিনি। কিছুই শুনিসনি, কিছুই পড়িসনি, তা কি হবে? এই গোডেল, ইনি দুরন্ত টাইপের লোক, দুরন্ত টাইপের। ইনি পরিষ্কার করে দেখিয়েছিলেন যে এই যে লজিক, আমরা যে লজিকের কথা বলি, এই লজিকের একটা বাউন্ডারি আছে। লজিক, তার মধ্যে ম্যাথমেটিক্যাল লজিক হচ্ছে সব থেকে কংক্রিট। তোদের সৌভাগ্য যে তোরা ম্যাথমেটিক্যাল লজিক পড়ছিস না বুঝে। এই ম্যাথমেটিক্যাল লজিকেরও একটা বাউন্ডারি আছে, তার বাইরে গিয়ে ম্যাথমেটিক্যাল লজিকও কাজ করে না, আরাফাত। আর তুই যে যুক্তি দিয়ে বলছিস যে আমার মনে হচ্ছে না, এটা কি লজিক আমি জানি না, এটা তোর মনে হচ্ছে, তোর মনে হওয়া। হ্যাঁ স্যার, এটা মনে হয়, মানে স্যার কোনো প্রমাণ আমি যেটা বুঝতে পারছি না সেটা কিভাবে মেনে নেবো, এটাই। হ্যাঁ ওটাই, এইটা বলি, এটাই তো মজা রেখেছি। এই যে আমি যেটা বুঝতে পারছি না কিভাবে মেনে নেব, তাহলে তার বোঝার জন্য তাহলে সেই চেষ্টাটা থাকতে হবে তো। আমাদের বিপদ হচ্ছে আমি বুঝতে পারছি না, আমি মানবো না, মিটে গেল। কিন্তু আমি যে বুঝতে পারছি না, তাহলে আমার আরেকজন বলছে, এবং যিনি বলছেন সেই কথাটা তার মানে কথার মধ্যে অনেক যুক্তি, অনেক কিছু আছে যেগুলো আমি জানি না, তাহলে সেগুলো তো আমার জেনে তারপর তো তাকে আমার বোঝাতে হবে যে তোমারটা ঠিক না। হ্যাঁ স্যার, তাহলে জানতে তোকে হবে যেটা তাই। করতে হবে যে হায়ার ডাইমেনশন অস্তিত্ব নেই আমার মনে হচ্ছে, তাহলে এই মনে হওয়াটাকে এস্টাবলিশ করতে গেলে তাহলে তোকে কাজ করতে হবে। এই কাজ করে স্যার দেখা তোর মনে হলে তো হবে না। কত লোকের কত কিছু মনে হচ্ছে, একজনের মনে হচ্ছে গাঁজা খাওয়া খুব ভালো, তোদের ওখানে তো এখন মেয়েরাও গাঁজা খায় আমি জানি। এই আরাফাত তুই জানিস? না স্যার, দেখিনি। কিরম কথা? এই অস্মিতা তুই জানিস কিনা বল? স্যার আমি মানে নিজের চোখে দেখিনি, কিন্তু হ্যাঁ শুনেছি। আচ্ছা, তো কারো যদি মনে হয় গাঁজা খাওয়া ভালো, তার মানেই গাঁজা খাওয়া ভালো হয়ে যাবে? বল। না স্যার। আর তোর যেটা মনে হচ্ছে, এই মনে হওয়াকে আমি উড়িয়ে দেব না, মনে হওয়াকে আমি রেসপেক্ট করি, কিন্তু ওটাকে এস্টাবলিশ করতে হবে তোকে। মনে হতো ভালো। তার আগে স্যার, আগে ওইগুলো জানতে হবে যে প্রমাণটা কিভাবে করেছে, সেগুলো আগে হ্যাঁ, জানতে হবে। তাহলে পড়াশোনা কর করছি। হ্যাঁ স্যার। তো আমরা আমরা কিছুই করব না, আমরা শুধু মনে হওয়ার উপরে দাঁড়িয়ে সবকিছু করে দিচ্ছি, বুঝলি? এই কথা সব শেষ হয়ে গেল, আমাদের ইস্টার্ন ফিলোসফিটা সর্বনাশ হয়েছে এই করে। সব মন গড়া, বেশিরভাগ জিনিসই মন গড়া। অস্মিতা, আমি তো ধরে ধরে দেখাতে পারি, যার সঙ্গে তোরা যে আচার আচরণ করিস তার সঙ্গে অথেন্টিক ধর্মগ্রন্থের কোনো মিল নেই। আবার কেমন ঝামেলা হয়ে গেল? আর যা বলা হয়েছে সেখানে আমরা তা করি না, আমাদের যেটা মনে হয় সেটা করি। আমাদের মনে হয় এটা করলে তিনি খুশি হবেন, চলো করি। কিন্তু তোর মনে হওয়া, এই যে বলছিলাম না, বল তোর একটা জিনিস ভাব, যে আমাদের মনে হওয়াটা দৌড় বড়জোর কি বলতো 3D পর্যন্ত, 3টে ডাইমেনশনাল স্পেস সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে। কিন্তু হায়ার মানে আমাদের যদি হায়ার ডাইমেনশন স্পেসের ধারণা থাকতো, আরো ডাইমেনশন সম্পর্কে আমরা যদি পরিষ্কার দেখতে পেতাম। দেখ তোরা 3 ডাইমেনশনাল, তোদের 1 ডাইমেনশন সম্পর্কে বুঝতে কষ্ট নেই, আছে কি? না। 2 ডাইমেনশন সম্পর্কে বুঝতে কষ্ট নেই। না। কিন্তু যখনই আমরা যে ডাইমেনশনাল তার উচ্চ ডাইমেনশন সম্পর্কে আমাদের বললেই আমাদের মাথা খারাপ, আমরা বিশ্বাসই করতে পারি, তাই না? কারণ আমাদের বোধে নেই। তোর যদি ডাইমেনশনটা আস্তে আস্তে খুলতে পারতিস তুই, কিন্তু মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। মানুষ কাজ করতে পারে, আমরা হায়ার ডাইমেনশন স্পেসে অ্যানালিসিস করি, সেটা আলাদা জিনিস, কিন্তু আমাদের বোধ চেতনা সেখানে গিয়ে কাজ করে না।
সেই জন্য তোরা যদি বলিস যে শুধু ম্যাথমেটিক্স পড়ার পরও, ম্যাথমেটিক্স মানে যোগ বিয়োগ গুণ ভাগ না রেখেছি, আমি ম্যাথমেটিক্সের কিছুই জানি না, একদম সত্যি, কি জানি, ঘোড়ার ডিম জানি। তো ম্যাথমেটিক্স মানে যোগ বিয়োগ গুণ ভাগ, তো তুই এই আমার থেকে ভালো যোগ বিয়োগ গুণ ভাগ কে করতে জানিস? এই সৈকত বল। হয়তো স্যার যারা সবজি মুদিখানা সব বিক্রি এক্স্যাক্টলি, টিক্রি আমি করে বলে তারা। দিই আগে, যারা ওই সবজি বিক্রি করে দেখবি, যোগ বিয়োগ গুণ ভাগ এটা ম্যাথমেটিক্স নয়। কি ম্যাথমেটিক্স অন্য জিনিস রে বাবা। ম্যাথমেটিক্স মানে কি, সেটা একটা ল্যাঙ্গুয়েজ, সব থেকে ভালো ল্যাঙ্গুয়েজ, সব থেকে সুন্দর। যে ল্যাঙ্গুয়েজের কথা মানে অনেক অনেক কথা, যে কথা হয়তো লিখলে কতদিন লাগবে তার ঠিক নেই, সেই লেখাটা একটা একটা সেন্টেন্সে হয়ে যাবে সেই লেখা। ম্যাথমেটিক্স এরকম একটা ল্যাঙ্গুয়েজ। যেমন ধর, যদি একটা কথা বলি, এই দেখ একটা জিনিস লিখছি, দেখ এই কি লিখেছি দেখতে পেয়েছিস? হ্যাঁ, বুঝতে পারছিস? কি সর্বনেশে তুই এটা নিয়ে কত পাতার পর পাতা লিখতে পারিস, কত সময় কাটাতে পারবি, কত কিছু এর মধ্যে আছে তার ঠিক নেই। এর অ্যাপ্লিকেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো। কিন্তু দেখ একটুখানি লেখা, কটটুখানি, হচ্ছে ম্যাথমেটিক্স। আমি জাস্ট এমনি বলছি তোদের বোঝানোর জন্য। পড়, তোরা পড়। পড়ার জন্যে অন্যদিকে এগুলো কমাতে হবে, বুঝতে হবে। আমরা বেশিরভাগই সময় দিই না, বোঝার চেষ্টা করি না, শুধু গোয়াত্তুমি করি। আমার বাবা এই বলেছে, ঠাকমা এই বলেছে, ঠাকুরদা এই বলেছে, এই করেছে, সেই করেছে, আমিও তাই করি, জাস্ট এতটুকু। এই যে আরাফাত বলছে যে আমি বুঝি না, মানে আমরা বুঝতে পারছি না তাই নেবো না, এরকম একটা ব্যাপার। তাহলে তুই বোঝার জন্য যা করা সেটা কর। তুই বলছিস হায়ার ডাইমেনশন স্পেসের অস্তিত্ব নেই, খুব ভালো কথা। তাহলে তুই সেটা তো এস্টাবলিশ করতে হবে। আমি যা কোয়েশ্চেন করবো তার উত্তর দিতে হবে যে কেন নেই, তোমার কি মনে হচ্ছে। মনে হওয়াটা, তাহলে সেটা করতে গেলে তোর কি করতে হবে বুঝতেই পারছিস, আরো আরো পড়াশোনা করতে হবে, আরো জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, পড় পড়, অ্যাটলিস্ট একটা সৎ স্যার মানুষ না বলছিলাম হতে কি, পারে। হ্যাঁ, বল। স্যার বলছিলাম কি, এই একটা প্রশ্ন ছিল। এই যে আপনি বললেন যে এই যে 1854 খ্রিস্টাব্দে 10 সেপ্টেম্বর যে লিম্যান যে হায়ার ডাইমেনশনালের যে অস্তিত্বটা প্রমাণ করেছিলেন ম্যাথমেটিক্যালি। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে জিনিসটা আমরা ভাবতেই পারি না 2022 সালে দাঁড়িয়ে, সেটা উনি মানে 1854-তে কি করে মানে মানে করলেন কিভাবে, মানে আমার এই প্রশ্নটা না। হ্যাঁ হ্যাঁ, আইনস্টাইন শেষ জীবনে, আইনস্টাইনের কিছু কথা তোর শোনাই, একদম শেষ জীবনে। রিলেটিভিটি এসছে 1905 সাল নাগাদ, জেনারেল রিলেটিভিটি এসছে 1915 সাল নাগাদ। তার উপরে হিলবার্টের নাম শুনেছিস মনে হয়, খুব বড় ম্যাথমেটিশিয়ান হ্যাঁ, হিলবার্ট। হিলবার্টই দেখিয়েছিলেন যে এই যে পয়েন্ট, স্ট্রেট লাইন, প্লেন, এদেরকে কোনোভাবে ডিফাইন করা যায় না। তোরা যে পয়েন্ট মানে জানিস, তোদের একটা ডেফিনেশন আছে তোদের কাছে, আমি বেশ সম্পর্কে কথা বলে থাকতে পারি তোদের আগে। যাই হোক, তো শোন, উনি একটা কথা বলেছিলেন আইনস্টাইন, যে পৃথিবীতে এত মানুষ, ওনার আগে তো অনেক গোছানো কাজ কাম হচ্ছে, এই যে গাউস, রিম্যান টিম্যান, মানে কি বলবো, মানে কোনো অংশে কম নয়। আইনস্টাইনের কাজ কাম মানে তার অ্যাপ্লিকেশন মারাত্মক, আমরা বুঝতে পারি, দেখতে পাই, আলাদা কথা। কিন্তু তার যে ক্লাসিক্যাল, তার যে ব্যাকগ্রাউন্ডে যাদের কাজ কাম, যার কাজ কাম না হলে এই কাজ হতো না, তারা হচ্ছেন এরা, গাউস, রিম্যান, যাদের কথা বলছি, এবল, তো গ্যালভা, অনেক লোকজন যাদের নামই শোনেনি মানুষ, তারাই কিন্তু মানে এর পিছনের লোক আর কি, কি বলবো পিছনের লোক, মানে তাদের কাজ কাম নিয়ে এদের কাজ কাম। তো আইনস্টাইন এই সবার কথা তো জানতেন, একটা কথা বলেছিলেন যে এত এত দিগ্গজ, এত গোছানো মানুষজন সব গেল, কেউ বুঝতে পারলো না, রিলেটিভিটির কথা বলছি, কিন্তু আমি যে কি করে বুঝে ফেললাম এইটাই বুঝতে পারছি না। অস্মিতা, কোয়েশ্চেনটা বুঝতে পারছিস? ওনার কোয়েশ্চেন হচ্ছে যে এত সবাই এত কাজ করলো, এত সুন্দর সুন্দর কাজ, যে কাজ না হলে আমার কাজ হতো না,
তো তারা কেউ বুঝতে পারলো না, কিন্তু আমি যে কি করে বুঝে ফেললাম এটাই বুঝতে পারছি না। এটা একটা বিশাল আফসোস ছিল তার, এই যে বুঝতে পারা যে আমি কি করে বুঝে ফেললাম। শোন অস্মিতা, কোয়েশ্চেন খুবই ভালো। এই যে আমি কি করে বুঝে ফেললাম এটা বুঝতে পারছি না, এই আমি কি করে বুঝে ফেললাম এইটা বোঝা আমাকে অ্যাকচুয়াল কথা হচ্ছে আমি করিনি, এই বোধটা থাকলেই হবে, আমাকে করানো হয়। বুঝতে পারছিস? দেখবি তুই একই চিন্তা সবসময় করিস না। তুই না ভেবে দেখ, তুই মনে কর এখন থেকে 10 মিনিট পরে গিয়ে তুই দেড় মিনিট ধরে একটা চিন্তা করবি, এটা তুই লিখে ফেল, করে দেখ তো ওই 10 মিনিট পরে গিয়ে ওই 1.5 মিনিটে শুধু ওই চিন্তার মধ্যে থাকতে পারিস কিনা। মনে হয় পারবি না। 10 মিনিট তো অনেক বেশি। এক সেকেন্ড আগে যেটা ভাবি পরক্ষণে সেটা ভুলে গিয়ে অন্য একটা কথা ভাবি। ব্যাপারটা হচ্ছে এর পিছনে কিছু আছে, বুঝলি স্মিতা, পিছনে কিছু আছে। মানে স্যার কোনো কি মানে মানে কোনো কি পাওয়ার বা কোনো কি ডিভাইন পাওয়ার রয়েছে যেটা আমাদের ওটাকে মানে হচ্ছে যে এখন মানে তুই বলতে চাচ্ছি যে তোমার দ্বারা কাজটা হোক। হ্যাঁ নিশ্চয়ই। এই যে আমি বলছিলাম এই যে গডের এক্সিস্টেন্সের কথা, এইটা 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 হচ্ছে তুই এই জায়গাতে পৌঁছালে তোর আনন্দ আর কি, বুঝলি, তুই তখন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। থাক, আমি আমার এখানে এখন 12:30 বাজে, প্রায় 12:21। আজকে শুক্রবার অস্মিতা, আমার একটু উঠতে হবে। ভালো লাগতো বসে থাকতে পারলে গল্প আচ্ছা, করলে। তা তোদের তো কন্টিনিউটির অঙ্ক দেখা হলো না, এটা আমার না কষ্ট পাচ্ছে যে অঙ্ক করবো কটা, সে কিছু হলো না। হ্যাঁ স্যার বলুন। মনে কষ্ট হচ্ছে না অঙ্ক হলো না? না 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 বললে হবে, আমার খারাপ লাগছে অঙ্ক করানো হলো না। স্যার কিন্তু হ্যাঁ বল। এই কথাগুলো না না বললে আমরা না স্যার ভাবতে শিখবো না। মানে এই যে আপনি কথাগুলো বললেন, এগুলো বলার পর এখন কিন্তু কেউ কম হোক বেশি হোক সবাই কিছু না কিছু একটু ভাববো। এবার এগুলো যদি না জানি না তাহলে এগুলো ভাববোই না, আর না ভাবলে তো কোনো কিছু হবেও না, ধারণাও তৈরি হবে আর না, এই কিছু হবে এই না। ভাবনাগুলো তুই পড়াশোনা করে তোর হবে না, আমি লিখে দিতে পারি। তুই একটা এমএসসি করে আসবি, পিএইচডি, কত ছেলে পিলে রয়েছে, কত ছেলে পিলে আছে। আমি মানে কি বলবো, একটু আগে ফোন করলাম, উঠে গেলাম, ওর পিএইচডির কাজ এই শেষ প্রায়, ও একটা এই বাইরাট ইউনিভার্সিটিতে করে, এই মানে এই মাসে ওর কাজ কাম পুরো শেষ হয়ে যাওয়ার কথা 31 তারিখের মধ্যে। কত ছেলে পিলে রয়েছে তার ঠিক নেই, আমি কম বেশি চিনি, কম বেশি। কাল রাত্রে ওর সঙ্গে আমি প্রায় 12টা পর্যন্ত ছিলাম, 11:50 পর্যন্ত ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এই এই জিনিসগুলো তোরা পড়াশোনা করে কবে যে পড়াশোনা করে ঠিক এইভাবে জানবি আমি জানি না। এগুলো মানে জানতে গেলে নিজের নিজস্ব কিছু থাকবে, ইচ্ছা থাকতে হবে জানার, পড়ার, বোঝার। সেই জন্য এগুলোর ইম্পর্টেন্স আছে অবশ্যই, সেই জন্য মাঝে মাঝে বলে ফেলি আর কি, আর কি করা যাবে। ঠিক আছে, তোদের অনেকটাই হয়েছে, তোরা দয়া করে একটা কথা বলি, আমি যে জায়গায় এসে আটকেছিলাম আজকে সেটা হচ্ছে তোরা এই ফাংশন টাংশন হয়তো একটু ভুলে টুলে গিয়েছিস মনে হয় বিনীতা, যেমন হ্যাঁ স্যার একটু ভুলে গেছি। হ্যাঁ যেমন সৈকত বলছিল যে সাবজেক্টিভ মানে কি ভুলে গিয়েছে। তোরা দয়া করে একবার ভুলে গেছে। হ্যাঁ ভালো করে পড়ে ফেল। তুই দেখ, তুই যদি ওই জিনিস না জানিস ওই গোড়াটা, তাহলে তুই কি করে, আচ্ছা তুই ধর 9 আর 6 যোগ করলে কত হয় এইটা তুই কিভাবে বার করতে হয় ভুলে গিয়েছিস, তাহলে তুই ক্যালকুলাস কি করে করবি? সম্ভব তোর দিয়ে? ভাগ করা সম্ভব তোর দিয়ে? না স্যার। না, তুই আন্দাজে হয়তো করে ফেললি। আমাদের যে পরীক্ষা পদ্ধতি তাতে অনেকে নম্বর পায় গাঁতিয়ে, টিচার বলে দেয়, হেন তেন অনেক গল্প আছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। তোরা বেসটা তৈরি কর। আমি আরেকবার বলি, তোরা সেট, রিলেশন আর ম্যাপিংটা চলে, আমি একদিন তোদের ওর উপরে ক্লাস নিতে পারি, যা যা কোয়েশ্চেন থাকে আমি একবার আলোচনা করতে, তোরা যদি চাস, অথবা তোরা পড়ে নিতে পারিস নিজেরা একবার, বল, অসুবিধা নেই। লিমিট কন্টিনিউটি তো হয়ে গেল প্রায় আমার, ওখানে থাকবে মিন ভ্যালু থিওরেম আর ডিফারেন্সিয়েশনটা, বেশি কিছু নেই। এই তো তোদের সবে থার্ড সেম শুরু হচ্ছে, তার মধ্যে আমার আসল জায়গা লিমিট কন্টিনিউটি প্রায় তৈরি হয়ে গেছে। কিন্তু তোরা ক্লাস নিতেই পারিস, অন্য অন্য ক্লাস আমি নিতে পারি, বল।
স্যার আমরা সেট রিলেশন ম্যাপিং এর একদিন ক্লাস করব, ভালো করে একটু দেখে আসি বাড়ি থেকে, দিয়ে যা যা সমস্যা হবে একটু আচ্ছা তাহলে বলবো, নেক্সট মানে উইকে আলোচনা আমার করবো। সঙ্গে তোদের দুদিন দেখা হতে পারে, ঠিক আছে, সশরীরে। তো তখন কথা বলা যাবে তাহলে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসটা তাহলে সেট রিলেশন ম্যাপিং এর উপরে করতে পারিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো। শুক্রবার আমি পরের মঙ্গলবার ওই ফার্স্ট সেম শুরু করব। তোর তো মঙ্গলবার পড়া থাকে তাই না? হ্যাঁ হ্যাঁ তো ওই দিন নিশ্চয়ই বাড়ি বসে থাকবি না, অন্তত একটু সামনাসামনি দেখার আমারও খুব ইচ্ছা হয়। তো সব ঠিক থাকলে আমি রবিবার রাত্রে পৌঁছাবো। মঙ্গলবারটা টাইমটা আমি জানিয়ে দেবো। ওদের শুরু করবো, তো ওদের কটা থেকে নেব, তোদের কটা থেকে নেব? স্যার আমাদের তো 9:30 থেকে ছিল। ছিল ওদের, আবার সে গেলে এ আসবে সে আসবে বলে সে লাফালাফি, মহা ঝামেলা, কাউকে নাও বলা যায় না। আচ্ছা মঙ্গলবারটা যদি বুধবার পড়াই তোদের কি খুব অসুবিধা হবে? তো তো আমি ছুটি। না স্যার কোনো সমস্যা নেই। না স্যার আচ্ছা আমি তাহলে সোমবার দিন আমাকে সন্ধ্যার দিকে একটু ফোন কর একবার, হ্যাঁ তোরা একজন, আমি জানিয়ে দেবো মঙ্গলবার বুধবার আমি তোদের ডাকবো একদিন, আর শুক্রবার তো আছে তোদের। ঠিক আছে, স্যার তাহলে তোরা সেট রিলেশন ম্যাপিংটা একটু পড়। স্যার হ্যাঁ বল। স্যার বলছি কি যে শুক্রবারের টাইমটা না চেঞ্জ করলে ভালো হয়।